কোন কোন ফ্যাক্টর রয়েছে যেগুলো আমাদেরকে বিগিনার থেকে একজন প্রফেশনাল সিনেমাটোগ্রাফার তৈরি করে? লাইট, এক্সপিরিয়েন্স, আরেকটু ভাবো। আচ্ছা, যদি লাইট, এক্সপিরিয়েন্স বা ক্যামেরার সামগ্রী এই সমস্ত সোজা সোজা বিষয়গুলোই হতো, তাহলে এইগুলো রিলেটেড তো প্রচুর ভিডিও আছে ইউটিউবে, এবং আমরা সকলের কাছে কিন্তু এইগুলো রিলেটেড অ্যাডভাইস এবং বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে থাকি। কিন্তু তাহলে আমরা চটজলদি কীভাবে প্রফেশনাল সিনেমাটোগ্রাফার হতে পারি না? তাহলে খামতিটা কোথায় থাকছে, আমাদের ফল্টটা কোথায় থাকছে, এবং এমন কি রহস্য যেটা আমরা জানা সত্ত্বেও, আমরা টিপস অ্যান্ড ট্রিক্স এত কিছু অ্যাপ্লাই করা সত্ত্বেও বিগিনার স্টেজে অনেক দিন ধরে থেকে যাই? তাই দেরি না করে চলো আমরা ফিল্মে বাঙালির এই এপিসোডে জাম্প করি। যেহেতু তোমরা আজকের ভিডিওর টপিক দেখে এসেছো, তাই আমি তোমাদেরকে বলেই দিই, মেন যে পয়েন্টগুলো রয়েছে তাদের মধ্যে লেন্স চয়েস কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর। তার কারণ আমরা আলটিমেটলি অ্যাজ এ সিনেমাটোগ্রাফার একটা খুব সুন্দর ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করি, একটা এমন ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করি যেটা ভিজুয়াল স্টোরি টেলিং করে, অর্থাৎ একটা ছবির মাধ্যমে আমরা পুরো স্টোরি বোঝাতে চাই। তো এই বিষয়টার জন্য কিন্তু লেন্স চয়েস আমাদের মাস্ট। এবং যখন আমরা বিগিনার থাকি তখন আমাদের চয়েস একরকম থাকে, যখন আমরা একদম আস্তে আস্তে প্রফেশনাল দিকে আমরা ডিসাইড করি যে আমরা প্রফেশনালি এই কাজটা করব, তখন আমাদের চয়েস আস্তে আস্তে চেঞ্জ হয়। এবং যখন থ্রু আউট দ্য কেরিয়ার আমরা বিভিন্ন রকম প্রজেক্টে শিফট করি, তখন বিভিন্ন প্রজেক্টে আমরা বিভিন্ন রকম লেন্স ইউজ করে থাকি। অথবা বেশ কিছু সিনেমাটোগ্রাফার এইরকমও রয়েছেন যারা অলরেডি বড় বড় সিনেমার কাজ করেছেন, যারা অস্কার পেয়েছেন, মাল্টিপল সিনেমায় মাল্টিপল অস্কার্স পেয়েছেন, কিন্তু তারা একই রকম, একই স্টাইলে এবং একই লেন্সেসে কাজ করেছেন। আজকে আমি 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করব, খুব বেশি না, একদম 3টে পয়েন্ট, এবং তোমরা খাতা পেন নিয়ে বসে যাও। চলো ফার্স্ট পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি। ফার্স্ট পয়েন্ট এবং ফার্স্ট ট্রিক হলো, যখন আমরা কোনো এনভায়রনমেন্টে যাচ্ছি, যে কোনো নতুন লোকেশনে যাচ্ছি যেখানে আমাদের শ্যুট রয়েছে, সেটা মিউজিক ভিডিও হতে পারে, সেটা কোনো প্রি ওয়েডিং হতে পারে, অথবা সেটা কোনো শর্ট ফিল্ম বা ওয়েডিং বা যে কোনো রকম প্রজেক্ট হতে পারে, সেই এনভায়রনমেন্টটা বা সেই অ্যাটমসফিয়ারটা বা লোকেশনটা দেখানোর জন্য আমরা কিন্তু ওয়াইড লেন্স ইউজ করব। এবার তোমাদের মধ্যে অনেকেই হয়তো বলবে যে ওয়াইড লেন্সে কিন্তু যেই শর্টগুলো আমরা পাই সেই শর্টগুলো প্রচণ্ড বোরিং। তো সেক্ষেত্রে দুটো প্রশ্ন আসছে। 1 নম্বর প্রশ্ন হলো যে ওয়াইড লেন্স কি আদৌ আমরা ইউজ করব, বা ইউজ করলেও কত mm ইউজ করব? এবং দ্বিতীয় প্রশ্ন হলো যে ওয়াইড লেন্স আমরা ইউজ করলে কিভাবে ইউজ করব? তার কারণ বেশ কিছু লেন্স আমরা দেখি একজন খুব সুন্দরভাবে ইউজ করছে, তার ইমেজটা দেখতে সুন্দর লাগছে, একই লেন্স আমরা যখন ইউজ করছি তখন আমরা সেই সুন্দর অ্যাপিলিং ইমেজটা আনতে পারছি না। তার কারণ হলো আমরা ইউটিলাইজেশন করতে পারছি না সেই লেন্সটা, আমরা সেই লেন্সটা ভুলভাবে ব্যবহার করছি, সে কারণে আমরা 100% কিন্তু ইউটিলাইজ করতে পারছি না। তো সেই ঠিকঠাক ইউজ যাতে আমরা করতে পারি সেই টেকনিকটা আমাদের খুব জানা দরকার। তো চলো আমরা প্রথম প্রশ্নের উত্তর দিই, ওয়াইড লেন্স ইউজ করবো না এবং করলেও কত mm ইউজ করবো। তো আমি প্রথমে সবাইকে বলি যে ওয়াইড লেন্সের ফোকাল লেন্থের চয়েসটা কিন্তু এক এক জনের এক এক রকম। কেউ কেউ ইউজ করে ফুল ফ্রেমের ফোকাল লেন্থের ইকুইভ্যালেন্টে 24 mm, কেউ কেউ ইউজ করে 16 mm, এবং আমি ইউজ করি 14 mm। আমি একটু আলট্রা ওয়াইড লেন্সে পছন্দ করি। তো ওয়াইড লেন্স ইউজ করার একমাত্র ট্রিক হলো, ওয়াইড লেন্স যখন আমরা ইউজ করব তখন কিন্তু শটটা যতটা পারবো আমরা শটে মুভমেন্ট রাখবো, কারণ ক্যামেরা মুভমেন্ট রাখলে ওয়াইড শট কিন্তু দেখতে সুন্দর লাগে রেদার দেন সেটা স্ট্যাটিক। তার কারণ স্ট্যাটিক ইমেজে আমাদের ইমেজের মধ্যে কিন্তু কোনো মুভমেন্ট যদি আমি না রাখি, তাহলে অল ওভার যে ছবিটা সেটা কিন্তু দেখতে একটু বোরিং লাগে। তো সেই কারণে দেখবে সিনেমাতেও যখন স্ট্যাটিক শট ইউজ করা হয় তখন শটের মধ্যে যারা ক্যারেক্টার থাকেন বা দেখা গেলো কোনো হাইপারল্যাপস ইউজ করে সেই শটটার মধ্যে কিন্তু একটা মুভমেন্ট রাখা হয়। তার কারণ সিনেমা মানেই কিন্তু, সিনেমা বা যে কোনো রকম সিনেমাটোগ্রাফি কথাটার মানেই হচ্ছে যে আমরা ভিজুয়াল স্টোরি টেলিং করবো, এবং যদি স্ট্যাটিক সব কিছু থাকে তাহলে কিন্তু বোরিং লাগে। তাই যতটা পারবো আমরা ক্যামেরাতে মুভমেন্ট দেবো। এবার তোমরা বলছো যে ক্যামেরাতে মুভমেন্ট দিচ্ছি কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, সেই কারণে এখানে মেন ট্রিক যেটা আমরা ইউজ করবো সেটা হলো যে ফোরগ্রাউন্ডে আমরা এলিমেন্ট রাখবো। যখনই ফোরগ্রাউন্ডে এলিমেন্ট রাখবো, দেখা গেলো আমরা কোনো লো অ্যাঙ্গেল শট নিচ্ছি, তখন লো অ্যাঙ্গেলে যদি কোনো ফোরগ্রাউন্ডে জিনিস পাই, যেমন দেখা গেলো আমরা গ্রাউন্ড লেভেলে যদি ক্যামেরা মুভমেন্ট করি, তাহলে গ্রাউন্ডে সেখানে ঘাস থাকতে পারে বা পাথর থাকতে পারে, বিভিন্ন রকম এলিমেন্ট থাকতে পারে। যত বেশি ফোরগ্রাউন্ডে এলিমেন্ট থাকবে, অর্থাৎ সাবজেক্ট এবং ক্যামেরার মাঝখানে যে এরিয়াটা, সেই এরিয়াতে যত বেশি এলিমেন্ট আমরা ফ্রেমের মধ্যে আনতে পারবো, যত বেশি জিনিসপত্র আমরা আনতে পারবো, যেটা অনেক সময় ব্লারও হতে পারে যদি আমরা অ্যাপারচার ওপেন করে কাজ করি, তো তত বেশি কিন্তু আমাদের ছবিতে মুভমেন্ট থাকবে এবং ছবিটা দেখতে ইন্টারেস্টিং হবে। সেকেন্ড পয়েন্টে আমরা জাম্প করি, যেটা হলো 1.4 বা 1.8
1.8-এর লেন্স আমাদেরকে রাখতেই হবে, এটা আমরা মনে করি। এটা প্রপারলি মিস্টেক নয়, কিন্তু এখানে যেটা টিপ সেটা হলো আমরা একটা অলরাউন্ড লেন্স রাখবো, যেটা দিয়ে আমরা ক্লোজ আপ শটও নিতে পারি এবং মোটামুটি ওয়াইড শটও নিতে পারি। সেই লেন্সটা আমাদের লো অ্যাপারচারের হতে হবে, অর্থাৎ লো অ্যাপারচার কথাটা বলা ভুল, লো এফ স্টপের হতে হবে, অর্থাৎ সেই লেন্সটা ফাস্ট হতে হবে, সেই লেন্সটা যাতে লো লাইট ক্যাপাবিলিটি থাকে। একটা নর্মাল লেন্স ফুল ফ্রেমের ইকুইভ্যালেন্টে যদি আমি দেখি সেক্ষেত্রে 35mm হতে পারে, যদি সিনে লেন্স আমি ইউজ করি সেটা 35ও হতে পারে, সেটা 32mm হতে পারে। যে লেন্সটা না ক্লোজ আপ না খুব বেশি ওয়াইড, কিন্তু সেই লেন্সটা আমরা ইউজ করবো ফাস্ট লেন্স, অর্থাৎ সেই লেন্সটা 1.5 অথবা 1.4, টি স্টপ দেখতে গেলে 1.5, এফ স্টপ দেখতে গেলে 1.4 অথবা 1.8-এর ইউজ করবো। যেটাতে সুবিধা কী হবে, যখন আমরা লো লাইট কোনো শট নিচ্ছি তখন আমাদের খুব বেশি লেন্স যাতে ইউজ না করতে হয় এবং অল ওভার আমাদের ইমেজটা লো লাইট কেপেবল হয় এবং ক্লিন লুক আসে। তো এটা হলো আমাদের সেকেন্ড টিপ। থার্ড টিপ হলো, যেটা আমি নিজেও ইউজ করি, যেটা হলো ক্লোজ আপ লেন্স ইউজ করা। যখন আমরা আমাদের ভিডিওতে ইমোশন দেখাতে চাইছি এবং সাবজেক্টের সাথে অডিয়েন্সকে কানেক্ট করতে চাইছি, আলটিমেটলি ভিজুয়াল স্টোরি টেলিংয়ের টার্গেটটা এটা, যে আমরা স্টোরির সাথে অডিয়েন্স মানে যারা দেখছেন তাদেরকে আমরা কানেক্ট করছি, ইমোশনটাকে কনভে করছি, সেজন্য কিন্তু ক্লোজ আপ শট মাস্ট। এবং সিনেমাটোগ্রাফি ভালো করতে গেলে আমাদের ক্লোজ আপ শটের ইউটিলাইজেশনটা জানতে হবে। তো সেই কারণে আমরা ক্লোজ আপ শট ইউজ করবো, তাই ক্লোজ আপের জন্য একটা ভালো লেন্স আমরা রাখবো। সেটা 85mm হতে পারে, সেটা 90mm হতে পারে, সেটা 100mm হতে পারে। অনেকেই এইরকম ভুলটা করো যে একটা 35mm লেন্স দিয়ে তোমরা ক্লোজ আপ শট ক্যামেরা মুভমেন্ট দিয়ে দেখাচ্ছ। এটা একদিকে ভালো হতে পারে, কিন্তু এটা কিন্তু সমস্ত প্রজেক্টের ক্ষেত্রে মানানসই হয় না, কারণ এখানে কিন্তু ভ্যারাইটি কমে যায় এবং তোমাদের যে ভার্সেটাইলিটি থাকে, আমাদের ইমেজে কিন্তু ভার্সেটাইলিটি রাখতে হয়, অর্থাৎ দেখতে যাতে একটু অন্যরকম লাগে সেই বিষয়গুলো কিছুক্ষণ বাদে বাদে একটু ভ্যারাইটি রাখতে হয়। সেটা কিন্তু মিস হয়ে যায় এবং একঘেয়ে লাগে এবং ইমেজটা কিন্তু ইন্টারেস্টিং লাগে না। তাই সেই কারণে আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট একটা ক্লোজ আপ লেন্স ইউজ করার। আমি পার্সোনালি ইউজ করি 100mm 90mm এগুলো, এবং যেগুলো ম্যাক্রো লেন্স আমি ইউজ করি, তার কারণ ম্যাক্রো শটের ক্ষেত্রে সেগুলো খুব কাজে দেয়। তো সেই কারণে তোমরা একটা অ্যাটলিস্ট ক্লোজ আপ লেন্স শুটে নিয়ে যাবে এবং ইউটিলাইজ করে দেখবে যে শটের মাঝখানে কিন্তু ভ্যারাইটি তোমরা আনতে পারছো, এবং তাছাড়াও বিভিন্ন রকম বিরল শট, স্টক ফুটেজ এগুলো নিয়ে রাখার কাজে কিন্তু লাগে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, এবং নেক্সট ভিডিওর টপিক তোমরা কমেন্টে জানাও, এবং এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক এবং শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি ফিল্মিং।